আপনারা দেখছেন তারকেশ্বর মহাবিদ্যালয় ইউটিউব চ্যানেল। দয়া করে সাবস্ক্রাইব করবেন। আজকে আমরা পড়ব তোমাদের সিলেবাসের দ্বিতীয় অধ্যায় রাষ্ট্র। রাষ্ট্রের সংজ্ঞা, বৈশিষ্ট্য ও উৎপত্তি। এই চ্যাপ্টারের প্রথম টপিক, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। রাষ্ট্রের সংজ্ঞা দাও এবং এর বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। দেখো, আমাদের সাবজেক্টটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান, আর এই রাষ্ট্রবিজ্ঞানের কেন্দ্রীয় বিষয়ই হলো রাষ্ট্র। রাষ্ট্রকে কেন্দ্র করে রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ আমরা বলতে পারি। তাই রাষ্ট্রবিজ্ঞানে আমাদের আগে এই রাষ্ট্র কি এটাই জানা উচিত। দেখো, এই রাষ্ট্রের শুরু কিন্তু প্রাচীন গ্রিস থেকেই। প্রাচীন গ্রিস, যেখানে গ্রিসকে আমরা রাষ্ট্রবিজ্ঞানের সূতিকাগার বলি, আর ওই সময় থেকেই প্রাচীন গ্রিস ও রোমানে রাষ্ট্র সম্পর্কে আলোচনা হতো। কিন্তু তাদের রাষ্ট্র সম্পর্কে ধারণাটা ছিল একটু অন্যরকম। গ্রিক দেশের নাগরিকরা এই রাষ্ট্রকে বলতেন পলিস, আর রোমানরা বলতেন সিভিটাস। এই পলিস ও সিভিটাস এই দুটোর অর্থই ছিল মূলত সিটি স্টেট, নগর রাষ্ট্র। অর্থাৎ তখন এত বৃহদাকার রাষ্ট্র, যে রাষ্ট্রের ধারণা আজকে আমরা জানি বা পাই, এই ধরনের ছিল না। তখন 20-25টা গ্রাম নিয়ে এক একটা রাষ্ট্র হয়ে যেত। তাই এগুলোকে বলা হতো সিটি স্টেট বা নগর রাষ্ট্র। প্রথম টিউটন নামক এক প্রকার জাতি ছিলেন। সেই টিউটনরাই প্রথম বৃহদায়তন রাষ্ট্রের কথা বলতেন। তবে এই ধরনের রাষ্ট্রকে টিউটনরা বলতেন স্ট্যাটাস। আধুনিককালে যে রাষ্ট্র সম্পর্কে আমরা জানি বা আমাদের রাষ্ট্র সম্পর্কে যে ধারণা, আধুনিক যে রাষ্ট্র, এই রাষ্ট্রের ধারণা আমরা প্রথম পাই 16 শতকে ইতালীয় চিন্তাবিদ নিকালো ম্যাকিয়াভেলি তার দ্য প্রিন্স নামক গ্রন্থে প্রথম এই রাষ্ট্র নামক শব্দটি ব্যবহার করেছিলেন। এই রাষ্ট্রই হলো আধুনিক অর্থে যে রাষ্ট্রের কথা বলি সেই রাষ্ট্র। ক্লিয়ার? তো এই রাষ্ট্র কি, আজকে আমরা সংজ্ঞা জানব। দেখো, রাষ্ট্রবিজ্ঞানে একটা বিষয় আছে যে রাষ্ট্রবিজ্ঞান এমন একটা বিতর্কিত বিষয় যে এখানে সব বিষয় নিয়েই বিতর্ক। সকলেই নিজের মতো এক ধরনের মতামত দেন। তো এখানে চট করে মত ঐক্য প্রতিষ্ঠিত হয়নি যে কোনো বিষয় নিয়ে। স্বাভাবিকভাবে রাষ্ট্র সম্পর্কেও বা রাষ্ট্রের ডেফিনেশন নিয়ে বিজ্ঞানীদের মধ্যে যথেষ্ট মতপার্থক্য রয়েছে। আমরা এক বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী ডেভিড ইস্টনের প্রদত্ত এক তথ্য থেকে জানতে পারি যে রাষ্ট্রের প্রায় 145টি সংজ্ঞা রয়েছে। যাই হোক, আমাদের পক্ষে এতগুলো সংজ্ঞা বিচার বিশ্লেষণ করা সম্ভবও নয় আর প্রয়োজনও নয়। কারণ যদি আমরা দেখবে প্রত্যেকটা রাষ্ট্রবিজ্ঞানেই মোটামুটি রাষ্ট্রের একটা করে ডেফিনেশন দিয়েছেন। তো আমরা কতগুলো নির্দিষ্ট সংজ্ঞা বিশ্লেষণ করব এবং একটা গ্রহণযোগ্য সংজ্ঞা, মোটামুটি গ্রহণ করা যায় যেটা সর্বাধিক গ্রহণযোগ্য সংজ্ঞা আছে, সেটা জানব। আমরা কতগুলো সংজ্ঞা আজকে জানব। তার মধ্যে প্রথম সংজ্ঞা পড়ব রাষ্ট্রবিজ্ঞানের জনক। আমরা আগের ক্লাসে জেনেছি, স্যার ক্লাস নিয়েছেন, সেখানে বলেছেন অ্যারিস্টটল। তো এই অ্যারিস্টটলের দেওয়া সংজ্ঞা আমরা প্রথম জানব। তার আগে মাথায় রাখতে হবে অ্যারিস্টটল কিন্তু প্রাচীন গ্রিসের লোক। তো স্বাভাবিকভাবে অ্যারিস্টটল যে সংজ্ঞা দেবেন সেটা সিটি স্টেটকে কেন্দ্র করেই দেবেন, নগর রাষ্ট্রকে কেন্দ্র করেই দেবেন।
অ্যারিস্টটলের মতে সংজ্ঞা কী ছিল? অ্যারিস্টটল রাষ্ট্রের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, রাষ্ট্র হলো স্বাবলম্বী ও পূর্ণাঙ্গ জীবনযাপনের উদ্দেশ্যে সংগঠিত কয়েকটি পরিবার ও গ্রামের সমষ্টি। তার মানে আমরা যাতে খুব স্যাটিসফাইভাবে লাইফ লিড করতে পারি, আমরা যেমন একদম পারফেক্ট লাইফ লিড করতে পারি, তার জন্য কতগুলো পরিবার এবং সেই পরিবার থেকে গ্রামের সৃষ্টি হয়েছে এবং কতগুলো গ্রাম নিয়ে রাষ্ট্র গড়ে উঠেছে। কিন্তু অ্যারিস্টটলের এই সংজ্ঞা আজকের যুগে অনুপযোগী। নেক্সট আরও অনেক রাষ্ট্রবিজ্ঞানী সংজ্ঞা দিয়েছেন। তার মধ্যে আমরা বলতে পারি আইনবিদ হল। আইনবিদ হল কি বলছেন? আইনবিদ হলের মতে রাষ্ট্র হলো এমন এক জনসমাজ যা নির্দিষ্ট ভূখণ্ডে রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য স্থায়ীভাবে প্রতিষ্ঠিত এবং বহিঃশক্তির নিয়ন্ত্রণ থেকে সর্বতোভাবে মুক্ত। হলের মতে কি? একটা জনসমাজকে বোঝাচ্ছে যারা একটা নির্দিষ্ট ভূখণ্ডে বসবাস করে স্থায়ীভাবে এবং রাজনৈতিক উদ্দেশ্য সাধনের প্রয়োজনে। আর কি, এই যে নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে যারা বসবাস করছে, যে জনসমাজ, তারা নিজেদের ডিসিশন নিজেরা নেয়, কোনো বহিঃশক্তি দ্বারা তারা নিয়ন্ত্রিত হন না। আবার ওপেনহাইম কি বলেন? ওপেনহাইমের মতে যখন কোনো নির্দিষ্ট ভূখণ্ডে কোনো সংগঠিত জনসমষ্টি সার্বভৌম সরকার প্রতিষ্ঠিত করে, তখন রাষ্ট্রের সৃষ্টি হয়। মানে অনেকটা একই, যে একটা নির্দিষ্ট বাউন্ডারি থাকবে, সেখানে কিছু জনগণ থাকবে এবং তাদের নিজস্ব একটা সরকার থাকবে তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য। যে সরকার অনেক বেশি শক্তিশালী হবে তাকেই রাষ্ট্র বলছে। আবার আধুনিক কালের কিছু রাষ্ট্রবিজ্ঞানী একটু অন্যরকম সংজ্ঞা দিয়েছেন। তারা কি বলছেন? আধুনিক আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানীরা রাষ্ট্রের প্রচলিত সংজ্ঞাগুলোকে মেনে নিতে চাননি। এমনকি তারা রাষ্ট্র শব্দটি প্রয়োগের একটু বিপক্ষে। তার পরিবর্তে তারা কি বলতে চাইছে? রাজনৈতিক ব্যবস্থা ভাষাটি গ্রহণ করার পক্ষপাতী। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ব্রুনসলি, বার্জেস প্রমুখ। তাদের একই মত, একটি নির্দিষ্ট ভূখণ্ডে রাজনৈতিক দিক থেকে সংগঠিত জনসমষ্টি হলো রাষ্ট্র। মানে একটা নির্দিষ্ট ভূখণ্ডে আমরা সবাই সংগঠিত থাকবো, কিন্তু আমাদের উদ্দেশ্য থাকবে রাজনৈতিক। আবার কার্ল মার্কস, আমরা মার্ক্সবাদ বিখ্যাত নাম আমরা অনেক আগেই শুনেছি মার্ক্সের। তো রাষ্ট্রবিজ্ঞানে আমাদেরকে মার্ক্সবাদ পড়তে হবে। তো আমরা মার্ক্সবাদ যখনই পড়বো, দেখবে মার্ক্স একটু অন্যরকম দৃষ্টিভঙ্গি থেকে সব কিছুকে বিশ্লেষণ করেছেন। মার্ক্স প্রধানত পৃথিবীটাকে দুটো শ্রেণীতে ভাগ করে দিয়েছেন এবং এই শ্রেণীর ওপর ভিত্তি করে তিনি সংজ্ঞা দিয়ে গেছেন। কি বলেছেন তিনি? রাষ্ট্র হলো শ্রেণী শোষণের হাতিয়ার, এক শ্রেণী কর্তৃক অন্য এক শ্রেণীর ওপর প্রভুত্ব বজায় রাখার প্রতিষ্ঠান। তো এতগুলো গেল রাষ্ট্রের সংজ্ঞা, প্রত্যেকে একটা একটা সংজ্ঞা দিয়ে গেছেন। আমরা মোটামুটি একটা পড়লাম। এখান থেকে আমরা একটা গ্রহণযোগ্য সংজ্ঞায় আসতে পারি, বা একজন রাষ্ট্রবিজ্ঞানী যে গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন সেই সংজ্ঞাটি আলোচনা করব। তা কি হলো? গার্নার। গার্নারের সংজ্ঞাটি অনেক বেশি গ্রহণযোগ্য। গার্নার কি বলছেন? গার্নারের মতে রাষ্ট্র হলো এমন এক অতি বৃহৎ বা নাতিবৃহৎ জনসমাজ যা নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে, যা বহিঃশক্তির নিয়ন্ত্রণ থেকে প্রায় বা সম্পূর্ণ মুক্ত হয়ে একটি সুসংগঠিত সরকার গঠন করে এবং সেই সরকারের প্রতি অধিবাসীদের অধিকাংশই স্বাভাবিক আনুগত্য প্রদর্শন করে। তাহলে দেখো, গার্নারের মতে একটা নির্দিষ্ট জনসমষ্টি থাকবে। সেই জনসমষ্টি অনেক বেশিও হতে পারে, কমও হতে পারে, সেটা কোনো ম্যাটার নয়, কিন্তু জনসমষ্টি থাকবে। তারা একটা নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করবে, তার মানে একটা নির্দিষ্ট ভূখণ্ড থাকবে।
তারা বহিঃশক্তির নিয়ন্ত্রণ থেকে সম্পূর্ণ বা প্রায় সম্পূর্ণ মুক্ত হবে, অর্থাৎ নিজেদের ডিসিশন নিজেরা নেবে, অন্য কোনো শক্তি দ্বারা প্রভাবিত হবে না। তার মানে নিজেরা একটু চরম ক্ষমতা সম্পন্ন হবে এবং যার একটি সুসংগঠিত সরকার থাকবে, অর্থাৎ এই যে জনসমাজ তাকে পরিচালন করার জন্য কিছু ব্যক্তি বা ব্যক্তি সমষ্টি থাকবে। আর এই যে সরকার, এই সরকারের প্রতি জনগণের স্বাভাবিক আনুগত্য থাকবে, অর্থাৎ যে সরকার থাকবে সেই সরকারকে জনগণ মেনে নেবে। এই গেল রাষ্ট্রের সংজ্ঞা। ক্লিয়ার? তো এই সংজ্ঞাগুলো থেকেই আমরা, বিশেষ করে গার্নারের সংজ্ঞাকেই যদি আমরা পর্যালোচনা করি, তাহলে এই গার্নারের সংজ্ঞা থেকেই আমরা রাষ্ট্রের 4টি বৈশিষ্ট্য পাব। কি কি? 1 জনসমষ্টি, 2 নির্দিষ্ট ভূখণ্ড, 3 সরকার, 4 সার্বভৌমত্ব। 1 জনসমষ্টি। জনসমষ্টি হচ্ছে রাষ্ট্রের একটা মৌল উপাদান, কারণ রাষ্ট্র আমরা গঠনই করি জনগণের কল্যাণের জন্য, জনগণের প্রয়োজনে। সুতরাং জনগণকে বাদ দিয়ে আমরা কখনোই রাষ্ট্রের কথা ভাবতে পারবো না। এই আধুনিক জনসমষ্টিকে আমরা মেনলি 3 ভাগে ভাগ করি। 1 নাগরিক, 2 বিদেশি, 3 প্রজা। যারা রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করেন, রাষ্ট্র কর্তৃক সমস্ত অধিকার ভোগ করে থাকেন এবং মানে ভোট দিয়ে থাকেন বলতে পারে, তাদের সকলকে বলা হয় নাগরিক। অন্যদিকে একটা রাষ্ট্রে যখন অন্য রাষ্ট্রের মানুষ এসে বসবাস করে সাময়িকভাবে, তাদের বিদেশি বলা হয়। আর এছাড়াও প্রজা আছে। প্রজা বলতে অন্য রাষ্ট্রের অধীনে বসবাসকারী জনগণ। যেমন ধরো 1947-এর 15ই আগস্টের আগে পর্যন্ত আমরা ছিলাম ব্রিটিশ প্রজা। নেক্সট, দ্বিতীয় বৈশিষ্ট্য কি? নির্দিষ্ট ভূখণ্ড। দেখো, নির্দিষ্ট ভূখণ্ড একটা অপরিহার্য উপাদান, কারণ জনগণ ছাড়া যখন আমরা কখনোই যদি আমরা রাষ্ট্র কল্পনা করতে না পারি, তাহলে সেই জনগণ থাকার জন্য একটা ভূখণ্ড থাকা অবশ্যই দরকার, কারণ সেই ভূখণ্ডের ওপরেই আমরা জনসমষ্টিকে খুঁজে পাবো। তো একটা ভূখণ্ডগত সীমানা রাষ্ট্রের খুবই প্রয়োজন। তাই যতক্ষণ পর্যন্ত না আমরা ভূখণ্ডের অধিকারী কোনো একটা জনসমষ্টি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সেই জনসমষ্টিকে আমরা কখনোই রাষ্ট্র বলতে পারি না বা সে রাষ্ট্রের অধিকার লাভ করতে পারে না। দেখো, ভূখণ্ড একটা খুব গুরুত্বপূর্ণ উপাদান। এই ভূখণ্ডের অধীনে কি কি থাকে? স্থলভাগ, জলভাগ, বায়ুমণ্ডল, সব কিছুই, নদ নদী, পাহাড় পর্বত সব মিলিয়েই একটা আমাদের ভূখণ্ড থাকে। আজকের দিনেও দেখবে ভূখণ্ডের গুরুত্ব অনেক বেশি এবং ভূখণ্ডের ওপর একটা রাষ্ট্রের অস্তিত্বও নির্ভর করে। এবং সেই জন্যই দেখো আজকে ভারত চীন যে সংঘর্ষ হচ্ছে, আমরা সবাই জানি ভারত চীনের একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, তার একটাই মাত্র কারণ ভূখণ্ডগত সীমানা। কারণ আমরা বলছি চীন আমাদের দেশের সীমানা দখল করে নিচ্ছেন। সুতরাং ভূখণ্ড অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা উপাদান রাষ্ট্রের। নেক্সট, সরকার। সরকার ধারণাটা মানে একটু অন্যরকম। দেখো, রাষ্ট্র আমরা পড়ছি, রাষ্ট্র এই, রাষ্ট্র ওই, রাষ্ট্র সেই, কিন্তু রাষ্ট্রকে আমরা কোনোদিনও চোখে দেখতে পাই না। ওটা একটা তাত্ত্বিক ধারণা, বিমূর্ত ধারণা। রাষ্ট্র কার মাধ্যমে বাস্তবায়িত হয়? সরকার। রাষ্ট্রের বাস্তব রূপ হচ্ছে সরকার। কার্যক্ষেত্রে আমরা রাষ্ট্র বলতে সরকারকেই বুঝছি। তো এই রাষ্ট্রকে পরিচালন করার দায়িত্ব সাধারণভাবে থাকে সরকারের হাতে। সেই জন্যই বলা হয় সরকারকে রাষ্ট্রের মস্তিষ্ক। এবার এই সরকারের রূপ বিভিন্ন হতে পারে। গণতান্ত্রিক সরকার হতে পারে, সমাজতান্ত্রিক সরকার হতে পারে, একনায়কতান্ত্রিক সরকার হতে পারে, যুক্তরাষ্ট্রীয় সরকার হতে পারে, মন্ত্রিপরিষদ পরিচালিত সরকার হতে পারে, হোয়াটএভার। সে সরকারের বিভিন্ন রূপ কি কি সেগুলো আমরা পরবর্তী ক্লাসে জানব। কিন্তু সরকার থাকা দরকার। সরকার হচ্ছে রাষ্ট্রের মস্তিষ্ক। সরকারের মাধ্যমেই রাষ্ট্র তার কার্যাবলী পরিচালনা করে। নেক্সট ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হলো সার্বভৌমত্ব।
এই সার্বভৌমিকতাকে রাষ্ট্রের ভিত্তি বলা হয়। যদি সরকার যদি রাষ্ট্রের মস্তিষ্ক হয়ে থাকে, তাহলে রাষ্ট্রের প্রাণ হলো সার্বভৌমত্ব। জনসমষ্টি নির্দিষ্ট ভূখণ্ড সরকার থাকা সত্ত্বেও আমরা কোনো প্রতিষ্ঠানকে রাষ্ট্র বলতে পারবো না যতক্ষণ না পর্যন্ত তার সার্বভৌমিকতা আসছে। তার মানে বুঝতে পারছি সার্বভৌমিকতা রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ উপাদান। কিন্তু এখন প্রশ্ন হলো সার্বভৌমিকতা কি? সার্বভৌম মানে কি? সার্বভৌম হলো একটা চরম চূড়ান্ত ক্ষমতা, এর ওপরে আর কোনো ক্ষমতা নেই। সার্বভৌম ক্ষমতা, এক কথায় সার্বভৌম মানে চরম চূড়ান্ত অবিভাজ্য ক্ষমতা। একে আমরা ভাগ করতে পারবো না, একে আমরা কাউকে হস্তান্তর করতে পারবো না। যেমন আমরা আমাদের প্রাণ কাউকে দিতে পারি না, মানে আমাদের অবলুপ্তি, ঠিক তেমনই সার্বভৌম ক্ষমতা আমরা যদি কাউকে দিয়ে দিই, মানে সেই রাষ্ট্রের অবলুপ্তি, সে রাষ্ট্র আর রাষ্ট্রই থাকলো না, পরাধীন হয়ে গেল। এই সার্বভৌমের দুটি দিক আছে, আভ্যন্তরীণ আর বাহ্যিক। অভ্যন্তরীণ সার্বভৌম বলতে বোঝায় রাষ্ট্রের অভ্যন্তরে রাষ্ট্রের চরম ক্ষমতা, অর্থাৎ রাষ্ট্রের অভ্যন্তরে যে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, এমনকি সরকারও রাষ্ট্রীয় আইনের ঊর্ধ্বে যেতে পারবে না, তাকে রাষ্ট্রীয় আইন মানতেই হবে। আর বাহ্যিক সার্বভৌমত্ব বলতে বোঝায় কি? সমস্ত প্রকার বাহ্যিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত, অর্থাৎ আমাদের সরকার আমাদের নীতি নিজেই নেবেন, অন্য কোনো রাষ্ট্র দ্বারা প্রভাবিত বা নিয়ন্ত্রিত হয়ে নয়। এই যে স্বাধীন রাষ্ট্র, আমরা আমাদের রাষ্ট্র পরিচালন নিজেরাই করব, অন্য কোনো রাষ্ট্রের দ্বারা প্রভাবিত বা নিয়ন্ত্রিত হয়ে নয়, এটাই হলো বাহ্যিক সার্বভৌমত্ব। তো এই চারটি হলো আমাদের মেন বৈশিষ্ট্য। এছাড়াও আরও তিনটি অপ্রধান বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো হলো স্থায়িত্ব। যে কোনো রাষ্ট্রে স্থায়িত্ব অবশ্যই দরকার, স্থায়িত্ব না থাকলে তাকে রাষ্ট্র বলতে পারবো না। সরকার ক্ষণস্থায়ী, 5 বছর অন্তর সরকার চেঞ্জ হতে পারে, কিন্তু রাষ্ট্রের একটা ধারাবাহিকতা থাকে। ভারত রাষ্ট্রের সরকার চেঞ্জ হয়, ভারত রাষ্ট্র পরিবর্তন হয় না। তো স্থায়িত্ব একটা গুণ। এছাড়াও অন্যান্য রাষ্ট্রের স্বীকৃতি বা আন্তর্জাতিক স্বীকৃতি, আর জাতীয়তাবাদ মানে দেশপ্রেম। আমার যতক্ষণ না জাতীয়তাবাদ, দেশের প্রেম আসছে, ততক্ষণ পর্যন্ত আমরা একে অপরের সাথে গভীরভাবে যুক্ত হতে পারবো না। তো একটা রাষ্ট্র তৈরির জন্য এই তিনটি উপাদানও প্রয়োজন, এই সবগুলো মিলিয়েই রাষ্ট্র। ওকে, আজ আমরা জানলাম রাষ্ট্র কি, এর বৈশিষ্ট্য।